আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবে না। নির্বাচনের দিন বা গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের সরকারকে আদেশ জারির প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়নের উপায় জমা। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি, দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছে এলাকাবাসী। দক্ষতার অভাবে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বন্ধ হচ্ছে শ্রমিক ভিসা, কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা, এক রাতে নিহত 18 ফিলিস্তিনি, আহত 50। অস্বাস্থ্যকর পুলের পানি, রান্নাঘরে খাবারে মাছি, মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের নানা অসঙ্গতি, অনুশীলন ফেলে সাঁতারুদের ছুটি। এখন বাজারে স্বাগত, সাথে আছি লাইবাজার নাথ। শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য বিকল্প সময় রেখেই অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করল জাতীয় ঐকমত্য কমিশন। বলা হয়, সংসদ নির্বাচনের দিন বা তার আগেই গণভোট হতে পারে। মঙ্গলবার দুপুরে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয় সুপারিশ, যেখানে রাষ্ট্রপতি নয় বরং সরকারকেই গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারির প্রস্তাব করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে যে খসড়া মঙ্গলবার সরকারের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন, তার পটভূমিতে বলা হয়েছে, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে সার্বভৌম আকাঙ্ক্ষা প্রকাশ করেছে তার ভিত্তিতে এই আদেশ। দুইটি বিকল্প উপস্থাপন করা হয়েছে এই আদেশের। বড় ধরনের পরিবর্তন বলতে এক জায়গায় প্রস্তাবগুলো প্রস্তাব আকারে, দ্বিতীয় বিকল্পে প্রস্তাবগুলো আইন বা বিল আকারে পরিমার্জন করার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি দল গোষ্ঠীর প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ আমাদের ছিল না, কমিশন সেটা করে, প্রস্তাবের ক্ষেত্রেও তাই। দুইটি আদেশের খসড়ার তফসিলে সংবিধানের মূলনীতি সহ সাংবিধানিক পরিবর্তনের 48টি প্রস্তাব সংযুক্ত করা হয়েছে, যেখানে 18 ধারায় আছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের 100 আসনের উচ্চকক্ষের কথা। সুপারিশের 2 নম্বর ধারায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে সরকারি গ্যাজেট জারির কথা বলা হয়েছে। প্রশ্ন ছিল, এই আদেশ কে জারি করবেন? আদেশ জারি করবে কে? আমরা সরকার আদেশ দেবে বলেছি, এই কারণে যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি। প্রাসঙ্গিকভাবে আমরা এই জুলাই সনদের ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করেছি এবং এই আদেশের ক্ষেত্রেও আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। 4 থেকে 7 নম্বর ধারায় বলা হয়েছে, জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশের ওপর গণভোট হবে। আর তাতে একটাই প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? সরকারের দায়িত্ব হবে এগুলো যতটা দ্রুত সম্ভব, যতটা সহজবোধ্য করে, যেভাবে হোক প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন।
এই গণভোটের ইতিবাচক ফলাফলের ভিত্তিতে আগামী সংসদের দ্বৈত ভূমিকার কথা বলা হয়েছে আদেশের ৮ম থেকে দ্বাদশ ধারায়। বলা হয়েছে পরবর্তী জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, যার সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যে কোনো ক্ষমতা থাকবে। এই পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন। এ সময়ের মধ্যে তারা মূল চেতনা ঠিক রেখে আদেশের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন। যদি এই ৯ মাসের মধ্যে তারা তা করতে ব্যর্থ হন, তাহলে এসব সংস্কার সংবিধান সংস্কার পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং তা সংবিধান সংস্কার আইন হিসেবে কার্যকর হবে। তাহলে উচ্চকক্ষ গঠন কবে? প্রশ্ন ছিল ডক্টর আলী রিয়াজের কাছে। প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েভ করা হবে, সেটা কার্যকর হবে না। প্রশ্ন ছিল নোট অফ ডিসেন্ট থাকা প্রস্তাবগুলোর তাহলে কি হবে? আমাদের প্রস্তাবটা হচ্ছে সবকিছুই জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করুক। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি। এই আদেশ নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর রিয়াজ বলেন, সংবিধানের সঙ্গে যুক্ত নয় এমন প্রস্তাবগুলো বাস্তবায়নে আলাদা প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে কিছু প্রস্তাব অধ্যাদেশ জারির মাধ্যমে এবং কিছু সরকারি আদেশের মাধ্যমে এখনই কার্যকর সম্ভব, এভাবে সুপারিশ জমা দিয়েছেন তারা। আজহার লিমন, এখন, ঢাকা। ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা জুরাইন। সীমাহীন ভোগান্তিকে সঙ্গী করেই দিন কাটছে এখানকার বাসিন্দাদের। সাথে মরার উপর ঘাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তাঘাট। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকে দুষছে পৌর এলাকাবাসী। এমন বাস্তবতায় নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার দ্রুতই আশ্বাস সিটি কর্পোরেশনের। সাজিদা রাফাতের প্রতিবেদনে বিস্তারিত। ছুটির ঘণ্টা বাজতেই দুর্গন্ধ আর ময়লা জলে নিমজ্জিত এই পথেই বাড়ি ফেরার তারা শিক্ষার্থীদের। সাবধানী পা, পিছলে গেলেই বিপত্তি। এই দৃশ্য খোদ রাজধানীর জুরাইনে। সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার গলির এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই। ৫২ বাজার ৫৩ গলির এই শহরে এমন একটি গলিতে আমি এই মুহূর্তে আছি যেখানে বছরের অর্ধেকটা সময় জলাবদ্ধতায় নিমগ্ন থাকে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় এখানকার কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের। এলাকার মানুষের অভিযোগ, বছরের পর বছর এমন অবস্থা কেটে গেলেও কোনো উদ্যোগ নেই জলাবদ্ধতা নিরসনের। তাই কবে টনক নড়বে কর্তৃপক্ষের, সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। কি গ্রীষ্ম, কি বর্ষা, স্কুলের সামনে ময়লা পানি জমে থাকে দিনের পর দিন। ভোগান্তিকে সঙ্গী করে স্কুলে যাওয়া আসা তাদের, যার ফলে চর্মরোগ সহ নানা অসুখে পড়তে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি না হলে গলিতে পানি হয়ে যায়, আর এই গলিটা এরকম স্লিপ হয়ে যায় যে হাঁটা চলা করা যায় না, অনেক সমস্যা। নিয়মিত আসি, আর কিছু করার নেই, কষ্ট হলেও আসতে হয় এখন স্কুলে, কিন্তু বৃষ্টি হলে আর আসা সম্ভব হয় না। আর এই রাস্তায় এখানে ময়লা উঠায় রাখছে অনেকদিন যাবত, আমরা হাঁটা চলা করতে পারিনি। সাইড দেওয়া যেতে হয়েছে, অনেক সময় পড়াও গেছে অনেকে। পায়ের মধ্যে চুলকানি হয়ে যায়, এর জন্য আসা যাওয়ার অনেক সমস্যা হয়ে যায় আমাদের। জীবনের ঝুঁকি যেমন আছে, তারপরে অসুস্থতা আমাদের স্কুলের অনেক বাচ্চাদের পায়ের থেকে শুরু করে পা থেকে শুরু করে চর্মরোগটা হাতেও ছড়ায় যায়। ড্রেন ঠিকমতো পরিষ্কার করে না, তার পানি জমে থাকে, বাসা বাড়ির পানি সব গোসল করার পরে পানিগুলো এসে দেয় বাচ্চাদের জন্য। আমাদের দিনে দিনে উপস্থিতিও কমে যাচ্ছে। সরু গলি থেকে প্রশস্ত পথ, ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতার চেনা দৃশ্য জুরাইনে। জলাবদ্ধতায় নিমজ্জিত স্বপ্নের নির্জনও দুঃস্বপ্নের আর এক নাম। জলাবদ্ধতা ছাড়াও রাস্তাঘাটের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকেই দুষছেন তারা। দ্রুত সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় উদ্যোগ নেয়ার দাবি তাদের। একদিন বৃষ্টি হইলে ভাই দেখা গেছে আমগো ৫ দিন ৬ দিন পানি নামার কোনো ব্যবস্থা নেই। আমগো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, আমগো অনেক সমস্যা। ডেঙ্গু মশাই কিনে তো আছে, এটি তো কম লাগবে না। কোনো মানুষ আইয়া ঠিক মতো ওষুধ পানি দেয় না, আমরা তো আছি বহুত বিপদে। আমি অনেক টাকা খরচ করে বাড়ি করছি, আমার কয়েকটা ফ্ল্যাট, কয়েকটা রুম আমার খালি যেতেছে, কোনো ভাড়াটিয়া মনে করেন আসে না। জুরাইনের মানুষ কেন বিদ্রোহ করবে না, এই কথাটা শুধু বলছি না, মানে জেনে বুঝে বলছি।
এই জায়গায় আমরা চলে গেছি। এই অঞ্চলে যে মানুষ থাকি, যারা চেয়ারগুলো বসে থাকে আরামের মধ্যে এসি রুমে, তাদের কোনোভাবে মনে হয় না। নগরবিদরা বলছেন, নাগরিক সমস্যা সমাধানে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ তাদের। সংশ্লিষ্ট যত দপ্তর আছে, সিটি কর্পোরেশন, রাজুক, পরিবেশ অধিদপ্তর, তারা যদি সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলতো, তাহলে অন্তত বুঝতে পারতো যে কতটুকু খারাপ অবস্থায় একটা জনপদ থাকতে পারে। কিন্তু সবার আগে তো স্বীকার করতে হবে যে জুরাইনবাসী মারাত্মক একটা দুর্দশায় আছে। কিন্তু কর্পোরেশনের পক্ষে সেই যে সংযোগটা জনগণের সাথে এবং তাদের দুর্দশার সাথে একাত্ম হওয়া, সেই জায়গাটাই নাই। এমন বাস্তবতায় নাগরিক দুর্যোগ কমাতে কি উদ্যোগ সিটি কর্পোরেশনের? এমন প্রশ্নে দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর গঁদবাঁধা আশ্বাস। বললেন, জলাবদ্ধতা নিরসন সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে দ্রুতই সমাধানের কথা। প্রতিষ্ঠানের শিক্ষার্থী কথা বলেছেন, এটি আমরা দেখেছি, তাদের দুর্ভোগ আছে। আমরা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের সীমিত অর্থ যেটি আছে সেটিকে কীভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের ওই এলাকায় প্রকৌশল বিভাগ থেকে আমি যতদূর জানি একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকার বিস্তার নতুন শহরের দিকে বেড়েছে ঠিকই, তবে এলাকা ভেদে দেখা মেলে নানা অসঙ্গতির গল্প। নাগরিক দুর্ভোগের এসব দুঃসহ গল্পের শেষ কোথায়? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বৈদেশিক আয়। কোটি প্রবাসীর হাত ঘুরে আসছে এই রেমিটেন্স, কিন্তু দক্ষতার অভাবে বৈশ্বিক শ্রমবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। কিছু দেশ ইতোমধ্যে বন্ধ করেছে শ্রমিক ভিসা। বিশ্বে দক্ষ কর্মীর চাহিদা থাকলেও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের শ্রমিক তৈরিতে এখনও পিছিয়ে বাংলাদেশ। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাধ্যতামূলক করতে হবে কারিগরি ও কর্মমুখী শিক্ষা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। দেশের মোট বৈদেশিক জনশক্তির বড় অংশই মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান সহ বিশ্বের 10টি দেশে গত 21 বছরে 1 কোটির বেশি শ্রমিক প্রেরণ করেছে বাংলাদেশ। আর গত 1 বছরে এই দেশগুলোতে গেছেন 10,75,000-এর বেশি কর্মী। স্থানীয় কোটা পূরণ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ অঘোষিতভাবে নতুন শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। তবে দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এখনও নমনীয় তারা। সংযুক্ত আরব আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা আছে। সৌদি আরবে কাজের ডিমান্ড বেশি আপনার কনস্ট্রাকশন সাইডে। যে কোনো দেশে আসেন না কেন, আপনাকে ওই দেশের ভাষা জানা অবশ্যই জরুরি। মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের মতো প্রতিযোগিতামূলক শ্রমবাজার ধরে রাখতে দক্ষ শ্রমিকের যোগান দিচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন। বিপরীতে প্রশিক্ষণ ছাড়াই বিকল্প পন্থায় দেশ ত্যাগের পথ খুঁজছেন বাংলাদেশিরা। এতে বিদেশ গিয়ে বিপাকেও পড়েন অনেকে। দক্ষতা না থাকার কারণে, সঠিকভাবে কার্য সম্পাদন করার না কারণে তাদের চাকরিচ্যুত হতে হয়। 20টির বেশি খাতে বহির্বিশ্বে কর্মী পাঠানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ কর্মী তৈরিতে কাজ করছে বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্রগুলো, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কয়েকটি কক্ষে চলছে ভিডিও, হাউসকিপিং, ড্রাইভিং, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষা এবং মেকানিক্যাল প্রশিক্ষণ। সৌদি আরবগামী কর্মীরা দিচ্ছেন তাকামুল পরীক্ষা। বিদেশ যেতে আগ্রহীদের জন্য 30টির বেশি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু আছে এখানে। আমার ভিসা আসছে 2 থেকে 3 সপ্তাহ আগে। এখন লোড আনলোডের পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসছি। আমাদের এখানে পিডিও ট্রেনিং চলছে। 3 দিনে আমরা অনেক কিছু শিখলাম। ভাষার উপরে কিছু ট্রেনিং নিচ্ছি, প্র্যাকটিক্যালি কিছু ক্লাস করছে আমাদের। মৌখিক ও হাতে কলমে প্রশিক্ষণ দানের পাশাপাশি বিদেশের জীবনযাপন, ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা ও বৈধ পথে টাকা পাঠানোর উপর প্রশিক্ষণে জোর দিচ্ছেন প্রশিক্ষকরা। গৃহকর্মী হিসাবে স্কিল করার চেষ্টা করি। এই মেশিনে কাজ শিখতে পারলে তারা কিন্তু কোম্পানিতে এবং আমাদের বিভিন্ন ওয়ার্কশপে এবং বিদেশেও চাকরি করতে পারবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, দক্ষতা উন্নয়নের জন্য বিএমইটির আওতায় পরিচালিত আইএমটি ও টিটিসি সমূহে প্রতি বছর গড়ে 1 লাখ থেকে 1.5 লাখ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। বিভাগীয় ও জেলা পর্যায়ে বর্তমানে 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এতে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি ও চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু আছে। নতুন করে যোগ হয়েছে আরবি ভাষা। 6 মাস পরে আমার 600 জন আমার ওয়েল্ডার লাগবে, আমাকে এই স্ট্যান্ডার্ডে দিতে হবে। আমরা মনে করি আমরা টিটিসিগুলো এটা দিতে সক্ষম। যারা স্কিল ভেরিফিকেশনে কোয়ালিফাইড হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু যেতে পারতেছে। অভিযোগ আছে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ কর্মীরা আত্মীয় স্বজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে পাড়ি দেন।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন মানব সম্পদ তৈরিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো চলছে 2 দশকের পুরনো ব্যবস্থায়। দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্ব দিতে হবে প্রযুক্তিকে। কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করার কথাও বলছেন তারা। কারিগরি প্রশিক্ষণ বা কর্মমুখী শিক্ষাটাকে আমরা বাধ্যতামূলক না করি তাহলে আমাদের পক্ষে আসলে দক্ষ কর্মী তৈরি করাটা খুব কঠিন। দক্ষ জনশক্তি তৈরির জন্য দেশে বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্র আছে 110টি। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে আরও কিছু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন কেবল প্রশিক্ষণ কেন্দ্রই নয়, এ সকল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মান হতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। তা না হলে জনশক্তি রপ্তানিতে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশ। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। লেবাননের তেলের ডিপোতে চলছে প্রবাসীদের জীবনযুদ্ধ। রাজধানী বৈরুত থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত এই ডিপোতে কর্মরত আছেন বাংলাদেশি সহ শত শত প্রবাসী শ্রমিক। সীমিত সুবিধা, তীব্র গরম ও ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে চলছে তাদের সংগ্রামী জীবন। পাচ্ছেন না ন্যায্য মজুরি। বিস্তারিত প্রতিবেদনে। লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রায় 41 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা জ্বালানি তেলের ডিপোতে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন শত শত প্রবাসী শ্রমিক। তীব্র গরম, দীর্ঘ সময় কঠিন পরিশ্রম আর সীমিত সুযোগ সুবিধা নিয়েই কাটছে তাদের প্রবাস জীবন। যেহেতু গাড়িতে তেল ভরি তখন তো আপনার বাইরে থাকতেই হবে, কারণ মাথার উপরে ছাদ নাই, অন্তরের পথে ছাদ নাই, তখন রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বড় বড় ট্যাঙ্কগুলোতে পৌঁছাতে তেলবাহী লরিগুলোকে পাড়ি দিতে হয় পাহাড় ঘেরা খাড়া রাস্তার ঝুঁকিপূর্ণ পথ। রাজধানী বৈরুত থেকে ডিপোতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। যেখানে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সিরিয়া থেকে আসা শত শত প্রবাসী শ্রমিক। বর্তমানে সেখানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যাই বেশি। কয়েক বছর ধরে সেখানে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। একটানা দীর্ঘ সময় কাজের মধ্যে নেই বিশ্রামের সুযোগ। 8 থেকে 10 জন শ্রমিককে একসঙ্গে থাকতে হয় একটি ছোট কক্ষে। তীব্র গরমে পানির সংকট এবং নিম্নমানের খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। দেশের তারা তো মনে করে যে বিদেশ মানে সুখ, সুখ আর সুখ। যে বিদেশ থাকে মা, বোন, বউ, বাচ্চা সাইরা, সে জানে যে একমাত্র কতটা কষ্টের। কিন্তু আমাদের ডিউটি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এরকম। আমাদের ডিউটির কথা ছিল 12 ঘন্টা, এই জায়গায় 14 ঘন্টা, 15 ঘন্টা ডিউটি করণ লাগে। এখানে কাজ করতে এসে বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকদের পড়তে হয় ভাষাগত জটিলতায়। এই কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় তৈরি হয় নানা জটিলতা। একই প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয়দের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের বেতন প্রায় অর্ধেক। লেবাননের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই প্রবাসী শ্রমিকদের ত্যাগে গড়ে ওঠা শিল্প ও জ্বালানি খাত। এখন লেবানন। চলতি মৌসুমে রাজশাহীতে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে এই অঞ্চলের আলু চাষি। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং বাজারের দাম কম থাকায় লোকসানের ভারে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই। আলু বিক্রি করে খরচ তুলতে না পারায় নতুন করে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষি। তবে পরিকল্পিতভাবে শস্য চাষ লোকসান কমাবে বলে পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। মারুফ হাসানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রায়হানুল ইসলাম। ধুলো-ধূসর জমিকে হাড়ভাঙ্গা পরিশ্রমে সবুজ সতেজ করে তোলার কারিগর কৃষক। রাজশাহীর পবা, তানোর, গোদাগাড়ি সমতল ভূমিরূপের জমিগুলোয় আলু চাষের আধার করে তুলেছেন বছরের পর বছর জুড়ে। কিছু লাভের আশায় প্রতি মৌসুমে এখানে প্রায় 35,000 হেক্টরে আলু চাষ করেন কৃষক। গেল বছর আলুর উৎপাদন ছিল বাম্পার। তবে বাজারে আলুর দাম কমার পাশাপাশি হিমাগারের বর্ধিত ভাড়া কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাজারে আলুর ন্যায্য দাম থাকলেও কৃষকরা থাকেন লোকসানে। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশায় দিন পার করছেন অনেকে। বীজের দাম, জমির খরচ, সার, বীজ দিয়ে প্রায় বিঘাতে প্রায় 60 থেকে 65,000 টাকা বিঘা খরচ পড়েছে এবং পলিস্টোর 6 টাকা কেজি ভাড়া দিয়ে অনেক খরচ। এই এখন বিক্রি টাইমে 1 কেজি আলু 10.5 টাকা থেকে 11 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাতে আমরা অনেক লস হচ্ছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি এবং হিমাগারের ভাড়াসহ প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে 30 থেকে 32 টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে অর্ধেকেরও কম দামে। আলু বিক্রি করে
লোকসানে পড়ায় নতুন করে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। তাতে এবছর কমতে পারে আলুর উৎপাদন। আলুতে যে পরিমাণ আমাদের লস হয়েছে, আমাদের আগামীতে আলু লাগানোর কোনো সম্ভাবনা নাই। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আলুতে। আলুর উৎপাদন খরচ করেছে 31 থেকে 32 টাকা, সেই জায়গায় এবার আমরা লোন করে আলু করে আমরা মানে ক্যাশটা তো দূরের কথা, মানে আমরা যেটা পুঁজি খরচ করেছি সেই কোন টাকাই আমরা পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে বাজারে চাহিদার তুলনায় আলুর সরবরাহ বেশি বলে দাম কমে গেছে। আবহাওয়া অনুকূল সব কিছু এবং এগ্রিকালচারাল ইনপুট যেগুলো আছে সঠিক সময় ব্যবহার করার কারণে যে রাজশাহীতে গত বছর আলুর বাম্পার ফলন হয়েছিল, কিন্তু বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার কারণে হয়তো বা দামের একটু কম বেশি হয়ে থাকতে পারে। লোকসান কমাতে আগামীতে আলুর বিকল্প হিসেবে রবি শস্য অর্থাৎ সরিষা ও গম চাষের পরামর্শ কৃষি বিভাগের। অন্যদিকে কৃষি পণ্যের পরিকল্পিত উৎপাদনের পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারিভাবে অধিক উৎপাদিত পণ্য থেকে বিকল্প পণ্য উৎপাদনের কথাও বলছেন তারা। চাহিদা মোতাবেক তারা আলুর চাষ করবে, এটা আমার ধারণা। আর যারা আলুর চাষ কিছুটা হলেও কম করবে তারা বিকল্প শস্যে যেতে পারে। যেমন ধরেন আমাদের দেশে যে তেল, তার 90% বিদেশ থেকে আমদানি করা হয়, তো সেখানে তারা সরিষা উৎপাদন করতে পারে। এছাড়া গম, আমাদের প্রায় 80 থেকে 75 থেকে 80% গম বিদেশ থেকে আমদানি করা হয়, সেক্ষেত্রে তারা গমের দিকেও যেতে পারে। আলু চাষিদেরকে এই বিষয়ে খোঁজ খবর যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নিতে হবে, তাদেরকে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, প্রয়োজনে তাদেরকে কোল্ড স্টোরেজের সঙ্গে যোগাযোগ রেখেই কিন্তু ব্যাপক পরিমাণ আলু চাষের ক্ষেত্রে যারা বড় পর্যায়ে আলু চাষ করবে তাদেরকে আমরা পরামর্শ দেব। সরকারিভাবে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তবে লোকসানের ভারে আগামীতে আলু চাষে আগ্রহ হারাবে এই অঞ্চলের কৃষকেরা। এ অবস্থায় প্রয়োজন সরকারি সুদূরপ্রসারী পরিকল্পনা। মারুফ হাসান, এখন রাজশাহী। নওগাঁয় আখ চাষে পরিশ্রম ও খরচ কম এবং ভালো দাম পেয়ে লাভবান হচ্ছে চাষি। একই সাথে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলু সহ বিভিন্ন শাকসবজির চাষ করেও লাভবান তারা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলনও ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ চলে যায় পাশের জেলায়। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। পরিশ্রম ও খরচ কম এবং দাম ভালো পাওয়ায় নওগাঁয় প্রতি বছরই বাড়ছে আখের আবাদ। খরচের প্রায় 3 গুণ লাভ হওয়ায় কৃষকের কাছেও চাষাবাদে বাড়ছে আগ্রহ। রানীনগর উপজেলার চকমন গ্রামের কৃষক দুলাল আকন খরচ কম ও দাম ভালো পাওয়ায় এবছর 3 বিঘা জমিতে আখ চাষ করেছেন। প্রতি বিঘায় তার খরচ হয় অন্তত 30,000 টাকা এবং বিক্রি হয় প্রায় লক্ষাধিক টাকার আখ। খরচ বাদে তার লাভ থাকবে অন্তত 3 লাখ টাকা। আবার সাথী ফসল হিসেবে বিভিন্ন শাকসবজি চাষ করেও বিঘা প্রতি আয় করেন প্রায় 70 থেকে 80,000 টাকা। 1 বিঘাতে খরচ হয় 30,000 টাকা। এর মধ্যে আবার আমরা শাকসবজি দেই। 1 বিঘা মাটির হলো কুশার বিক্রি হয় হলো 1.5 লাখ টাকা। কৃষক দুলাল হোসেনের মতো অনেকেই আখ চাষ করছেন। কৃষকরা জানান অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকা এবং উচ্চ ফলনশীল জাতের কারণে উৎপাদন ব্যয় কম হচ্ছে। ভালো ফলনের পাশাপাশি বাজারে চাহিদা বেশি থাকায় আখ বিক্রি করে ভালো দাম পাচ্ছেন কৃষক। রোগবালা গত বছর সে বছর কম আছে, তারপরেও হাটে নিয়ে গেলে মানে খরিদার কাটা যাচ্ছে। রোগবালা ভিঙ্গার আছে, ভাইরাস আছে। কুশার একটা চেপে খাওয়া যায়, আবার ওই রস করেও খাওয়া যায়। 1 বিঘা জমি 70,000 টাকাতে কিনে নিছি। এখানে আমাদের টাকা উঠে গেছে, আজকে বেশি উঠে যাবে। অন্য ফসলের কুশার আবারটা ভালো হয়, এই জন্য আমরা করি। উঁচা মাটি আলু লাগাই, রসুন, পেঁয়াজ, হ্যাঁ, ফুলকপি, পাতাকপি, এই ফসলগুলো আমরা একসঙ্গে সাথী ফসল হিসাবে করি। গত বছরের তুলনায় এবছর প্রায় 15 হেক্টর বেশি জমিতে আখ চাষ হয়েছে। এছাড়া লাভবান হতে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলু সহ বিভিন্ন শাকসবজি চাষের পরামর্শ দেওয়া হয় বলে জানায় কৃষি বিভাগ। নওগাঁ জেলায় কৃষকদেরকে আমরা সাধারণত শুধুমাত্র আখ করতে সবসময় নিষেধ করি, যে আখের সাথে যেন সাথী ফসল হিসেবে ফসল করতে পারে, তাতে তার পাতের খরচটা উঠে আসে এবং
পরবর্তীতে যাক বিক্রি করে তারা এটা লাভ হিসেবে থেকে যায়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 215 হেক্টর জমিতে স্থানীয় ও উন্নত জাতের আখ চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকারও বেশি। এখন নওগাঁ। রাজশাহীর বাজারে বেড়েছে মাছের সরবরাহ, এতে কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন ধরনের মাছের দাম। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী হরগ্রাম বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, বাজারে মাছের সরবরাহ পরিস্থিতি ও দাম দর নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাইবা, সকাল থেকে মূলত রাজশাহীর হরগ্রামের যে মাছের আড়ত, সেখানে ক্রেতারা কিন্তু ভিড় করেন। তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তারা পাইকারি মাছগুলো কিনে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা খুচরাভাবে সেই মাছ বিক্রি করে। আজকে আমরা বাজারে ঘুরে দেখতে পেয়েছি যে এখানে বাজারে মাছের সরবরাহ অনেকটাই বেশি এবং সব ধরনের মাছেরই দাম প্রায় আকার এবং জাত ভেদে সেগুলোর কিন্তু 50 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু দাম আমরা কম দেখতে পেয়েছি। বিশেষ করে আজকের বাজার দর আমি যদি বলি, এখানে রুই মাছ আজকে বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা, কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি প্রতি, এবং মিরিগেল মাছ যেটি 1 কেজি সাইজের সেটি বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা। পাঙ্গাস মাছ আজকে বড় সাইজের সেটি বিক্রি করা হচ্ছে 170 থেকে 190 টাকা কেজি প্রতি। এবং এখানে অন্যান্য যে মাছ আছে, বিশেষ করে পুঁটি, ট্যাংরা বা দেশি জাতীয় যে মাছগুলো আছে, সেগুলোর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বেশি, কারণ দেশি মাছের চাহিদা আপনি জানেন যে অনেকটাই বেশি থাকে এবং এই মাছগুলো সরবরাহ থাকার পরেও আমরা বাজারের ক্রেতাদের চাহিদা বেশি থাকার কারণে আমরা এখানে দেখতে পাই যে প্রতি কেজি মাছ এখানে 600 থেকে 800 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়ে থাকে। আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই মাছগুলোর দাম এইভাবে কিন্তু বিক্রি হচ্ছে। অন্যান্য যে মাছগুলো আছে, বিশেষ করে সামুদ্রিক মাছ, সেইগুলোর বাজার দরও কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে অনেকটাই কম। বিগত সময়গুলোতে, গত সপ্তাহে আমরা দেখেছি এখানে মাছের দাম অনেকটাই বেশি ছিল। এই কারণ হিসেবে যারা এখানে বিক্রেতা আছে এবং তারা বলছিলেন যে মাছের সরবরাহ অনেকটাই কম। কিন্তু আজকের বাজার পরিস্থিতিতে আমরা একদমই দেখতে পাচ্ছি মাছের যে সরবরাহ, সেখানে কিন্তু কোনো কমতি নাই। সরবরাহ পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে মাছের যে বাজার দর সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। কিছুক্ষণ আগেই এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকের যে মাছের দাম দর সেটি কিন্তু তাদের কেনার সাধ্যের মধ্যে আছে, তবে আগামীতেও যাতে এই ধরনের দামগুলোই ঠিক রাখা হয় এবং পরবর্তীতে সরবরাহ কমিয়ে যাতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা না হয়, সেদিকেও নজর রাখার জন্য কিন্তু তারা বিশেষভাবে অনুরোধ করেছেন। পাশাপাশি এখানে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সবসময় বাজার একটি উঠা নামার অবস্থায় থাকে। যখন বাজারে মাছের সরবরাহ কম থাকে তখন সেখানে কিন্তু মাছের দামটা কিন্তু বৃদ্ধি পায়, যখন সরবরাহ বেশি থাকে মাছের দাম কিন্তু কমে যায়। যার কারণে আজকের বাজারে যেহেতু সরবরাহ একদমই স্বাভাবিক এবং অন্যান্য বারের তুলনায় আজকে একটু বাজার দর অনেকটাই কমে গেছে, এর কারণ কিন্তু এই সরবরাহ থাকার কারণে। লাইবা, রাজশাহীর হরগ্রাম থেকে মাছের সবশেষ বাজার দর এই ছিল আমার কাছে। রাজশাহী থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন মারুফ হাসান। জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানো নগরীর ডাবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া যায়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যা সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের 4 অগস্টে নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাসান নামের 2 আন্দোলনকারী। সে সময় প্রকাশ্যে গুলিবর্ষণ করেন মোস্তফা কামাল। আইন শৃঙ্খলাকারী রক্ষা বাহিনী যেটা হলো যে গ্লক পিস্তল যেটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনী এগুলো আপনারা ব্যবহার করে থাকে। সেটার এমুনিশন আমরা কিছু পেয়েছি এবং আমরা এখানে পেয়েছি শর্ট গানের কিছু, আমরা হলো যে পিলেট আমরা পেয়েছি, এই যে পেয়েছি আমরা হলো গ্লক পিস্তলের কিছু আমরা এমুনিশন পেয়েছি, 7.62 যেটা স্মল আর্মস।
গরমে জ্বলন্ত পিচ ঢালা সড়কে এখন ছায়ার তোলা। শিশির ভেজা সকালে ফুলের সৌরভে ভরপুর। কুষ্টিয়ার শহরের প্রধান সড়কের ডিভাইডার জুড়ে ফুটেছে কৃষ্ণচূড়া, রঙ্গন, টগর সহ নানা রঙের ফুল। রাস্তার দুই পাশের কংক্রিটের ধূসরতা ভেঙে এই ফুল আর সবুজে মিলে যেন গড়ে উঠেছে নতুন এক কুষ্টিয়া, যেখানে বাতাসে মিশে আছে প্রকৃতির গন্ধ, মানুষের মুখে হাসি। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের তথ্যে এবং আব্দুল আলিমের ছবিতে প্রতিবেদন। শান্ত স্নিগ্ধ এক পরিবেশ, যেখানে ভোরের আলোয় কুয়াশা আর শিশির বিন্দুর আস্তরণ তৈরি করেছে এক মায়াবী প্রকৃতি। দিনের শুরুতে প্রকৃতির এই দৃশ্য নতুনত্বের বার্তা দেয়, যা হেমন্ত ও শীতের আগমনকে জানান দিচ্ছে। চোখ যতদূর যায়, সবুজ প্রকৃতির মোহনীয় রূপে সেজে উঠেছে দক্ষিণের জনপদ কুষ্টিয়া। আগে যেখানে দেখা যেত ভাঙা পাথর আর জমে থাকা ধুলো, এখন সেখানে দুলছে সবুজ পাতা। দৃষ্টিনন্দন এই পরিবর্তনের পেছনে কাজ করছে সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া। সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় ৮ কিলোমিটার সড়ক ও মহাসড়কের ডিভাইডারে লাগানো হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছ। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচর্যা করছে এসব গাছের। কেউ পানি দিচ্ছেন, কেউ সরাচ্ছেন শুকনো পাতা বা ময়লা। শহরের মানুষেরাও যুক্ত হয়েছেন এই সবুজ অভিযানে। ছোটবেলা থেকে এই সড়কটা দেখছি, ধুলাবালিতে ভরা, কংক্রিটের নিস্তেজ রঙে আঁকা। এখন যখন দেখি সেখানে রাধাচূড়া ফুটেছে, রঙ্গনের পাপড়ি হাওয়ায় দুলছে, মনটা সত্যি ভরে যায়। একসময় ধুলো বালির কংক্রিটের নগরী ছিল, এখন সবুজায়নের ফলে আমাদের মন প্রশান্তিতে ভরে উঠেছে। পাখিরা নতুন করে আবাস খুঁজে পেয়েছে। মানুষ যখন বাচ্চাদের নিয়ে রাস্তা দিয়ে যায়, তখন মানুষের মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। যখন আমরা দেখি রোড ডিভাইডারগুলো ফুলে ভরে ওঠে, সকাল দুপুর আমরা যখন যাই, মনটা ভরে ওঠে প্রশান্তিতে। আর এত সুন্দর চারিদিকে সবুজের আভা, আর এই ফুল রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা প্রতিদিন সকাল 7:30 এবং 6:30 থেকে 7টা এর মধ্যে আমরা আইল্যান্ডে কাজ করে থাকি। আমাদের 2 শিফটে কাজ হয়। সবার উচিত উদ্ভিদ রক্ষা করা, এবং আমাদের একলের পক্ষে তো একটা উদ্ভিদ গড়ে তোলা সম্ভব না বনাঞ্চল। এক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবুজে ঘেরা এই রাস্তা এখন কুষ্টিয়ার এক নতুন প্রতীক হয়ে উঠেছে। শুধু সৌন্দর্য নয়, এর উদ্যোগ জেলাবাসীকে শিখিয়েছে শহর উন্নয়ন মানে কংক্রিট নয়, তাই সবুজের ছোঁয়াও। এটা একেবারে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এখন পর্যন্ত প্রায় 900 স্বেচ্ছাসেবী আছে। আমরা এটা নিজেদের অর্থায়নে আমরা কাজটা করি। এবং আর গাছের কথা যেটা বললেন, এখানে বেশিরভাগ ফুলের গাছ, সৌন্দর্য বর্ধনকারী গাছ এবং কিছু ফলের গাছও আছে। আমাদের এখানে মোট 8টা বেড আছে। 1 থেকে 7টা পর্যন্ত যে 7টা এখানে যে 7টা বেড, এখানে সবই ফুলের গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী গাছ। আর 8 নম্বর যে বেডটা, সেই বেডে কিছু ফলের গাছ মিক্স করা আছে, কারণ আমরা চাই যে এখানে বিশেষ করে পাখি যেগুলো আশেপাশে থাকবে, তারা যাতে এই আইল্যান্ড থেকেই তাদের খাবারটা সংগ্রহ করতে পারে। এমন উদ্যোগে শুধুমাত্র সৌন্দর্য বাড়েনি, পরিবেশও পাচ্ছে ইতিবাচক প্রভাব। ধুলো কমেছে, বাতাস কিছুটা বিশুদ্ধ হয়েছে, পাখিরাও ফিরেছে গাছে, আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের মনে। মনোমুগ্ধকর বিনোদনের একটা বড় উপায় হয়েছে, মাধ্যম হয়েছে ডিভাইডারগুলোতে থাকা এই গাছগুলো। কারণ যখন ফুলে ছেয়ে থাকে, তখন কিন্তু এটার সামনে যে কেউ দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে। সবুজ যখন এই ফুলে ফুলে সৌন্দর্যমণ্ডিত হয়, তখন কিন্তু মনের ভেতর থেকে ভালো লাগাটা তৈরি হয়ে যায়। পথচারীদের চোখে এখন কেবল গন্তব্য নয়, আছে প্রশান্তিও। আর যারা এই কাজ করছে, তাদের বিশ্বাস সব মানুষ এগিয়ে আসলে কংক্রিটের মাঝেও দেশ ভরে উঠবে সবুজে। এখন কুষ্টিয়া।
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এক রাতের হামলায় হত্যা করা হয়েছে 18 জন ফিলিস্তিনিকে। নেতানিয়াহুর ঘোষণার পরই নতুন করে গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলে একযোগে হামলা চালায় ইসরায়েলি সেনারা। গেল 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর এটি সবচেয়ে বড় হামলা। এদিকে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। আরও বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। গাজাবাসীর ভাগ্য যেন আর ফিরবে না। শান্তির দূত বলে নিজেকে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতির আভাস পেয়েছিল ফিলিস্তিনিরা। গেল 10 অক্টোবর জিম্মিদের ফেরত দেওয়া সহ ট্রাম্পের 20টি প্রস্তাব নিয়ে কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে যুদ্ধবন্ধের দাবি করা হলেও হামলা অব্যাহত রাখে ইসরায়েলিরা। হামাস ও ইসরায়েল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে শুরু থেকেই। চুক্তি অনুযায়ী সোমবার এক জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। ইসরায়েলের অভিযোগ এই মরদেহটি ইসরায়েলি জিম্মির নয়। হামাসের কাছে এখনও 13 জন জিম্মির মরদেহ আছে। অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভাঙায় জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করেছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। এমন অবস্থায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় হামলা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এরপরই একযোগে গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলে গুলিবর্ষণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র, বোমা ও বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। যুদ্ধবিরতি কার্যকরের পর এটি এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় হামলা। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালগুলোও। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে ছোটখাটো সংঘর্ষ হওয়াটা খুব স্বাভাবিক। এপি জানিয়েছে, গাজায় সবশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে অবহিত করেছিল ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যটি। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, গত সন্ধ্যায় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানে। এতে রাজ্য জুড়ে তীব্র বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখা দেয়। এ সময় কোনো সীমা এলাকায় গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হন। তবে মন্থার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষির। রাজ্যটির প্রায় 1.5 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রচুর বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে অন্ধ্রপ্রদেশ অতিক্রম করছে। এখন সেটি ভারতের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মন্থার প্রভাবে প্রতিবেশী ওড়িশা রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত চলছে। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলে ইতিহাসের অন্যতম ভয়াবহ হারিকেন মেলিসার আঘাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ঘণ্টায় 295 কিলোমিটার বেগে ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনটি জ্যামাইকা উপকূলে আঘাত হানে। এরপর সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি 3 মাত্রায় রূপ নিয়ে জ্যামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। হ্যারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে 30 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল সহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেলিসার আঘাতে জ্যামাইকায় 3 জন, হাইতিতে 3 জন এবং ডোমিনিয়ান রিপাবলিকানে 1 জনের মৃত্যু হয়েছে। অস্বাস্থ্যকর এবং ব্যাকটেরিয়াপূর্ণ পুলের পানি, রান্নাঘরে খোলা খাবারে বসছে মাছি। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে এখন টিভি ক্যামেরায় ধরা পড়ল এমন অসঙ্গতি। এতে শারীরিক জটিলতার শিকারও হতে হয়েছে কয়েকজন সাঁতারুকে। এ অবস্থায় 2টো বৈশ্বিক আসর সামনে থাকলেও অনেকটা বাধ্য হয়ে সাঁতারুদের ছুটিতে পাঠিয়ে দিচ্ছেন কোচ। তবে ফেডারেশন বলছে উন্নতির চেষ্টা চলছে। বিস্তারিত জুবাইর আহমেদের প্রতিবেদনে। মিরপুরের হোম অফ ক্রিকেটের পাশেই দেশের সাঁতারের প্রধান কেন্দ্র। তবে 2 আন্তর্জাতিক আসরের আগে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুনশান নীরবতা।
যে পুলে থাকার কথা ছিল সাঁতারুদের প্রস্তুতি সেখানে কেবলই শূন্যতা। জানানো হয়েছিল জাতীয় সাঁতারের পর ছুটিতে আছেন সাঁতারুরা, তবে মিশরীয় কোচ সাইদ ম্যাকডির সঙ্গে আলাপে উঠে এলো ভিন্ন তথ্য। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ জানালেন সুইমিং পুলের অস্বাস্থ্যকর পানির কারণে বাধ্য হয়ে ছুটিতে পাঠিয়েছেন সাঁতারুদের, যা নিয়ে সন্তুষ্ট নন তিনিও। The main problem over here was not clean and the quality of products we're using over here is not as expected, and this led the water to this issue. And the bacteria way improved, and you can see this color. So I'm afraid of my swimmers to affect their health. সাঁতারের দুই দেশি কোচও জানালেন পানি নিয়ে সমস্যার কথা। ট্যালেন্ট হান্ট কিংবা জাতীয় সাঁতারের পর পুলের এই অস্বাস্থ্যকর পানির কারণে সাঁতারুরা ভুগছেন নানা শারীরিক জটিলতায়। এইচপি এবং ক্লোরিন পয়েন্টগুলো লেভেলে থাকতে হবে। কোনো সময় দেখা যাচ্ছে এইচপি হাই আছে, ক্লোরিন নাই, তখন দেখা যাচ্ছে কি যে কানের সমস্যা, স্কিনের সমস্যা হয়ে যায়। টপ লেভেল থেকে শুরু করে একদম লো লেভেল প্রত্যেকটা অ্যাথলেটের হচ্ছে কানে প্রবলেম হয়েছে সবার, যেটা আসলে আমাদের জন্য তো ক্ষতিকর, কারণ ওরা তো আমাদেরই বাচ্চা, ধরেন আমাদেরকে ট্রেন করতেছি, প্লাস এই হাতে ঘা হওয়া, হাতে পায়ে ঘা হওয়া, গায়ে চুলকানি হওয়া, আমরা অলরেডি ফেডারেশনকে জানাইছি। এখন টেলিভিশনের সঙ্গে আলাপে সাইদ ম্যাকডি কথা বলেছেন সাঁতারুদের খাবারের মান নিয়েও। ক্যামেরা নিয়ে রান্নাঘরে গিয়ে পাওয়া গেল সত্যতা। খোলা খাবারের ওপর মাছির আনাগোনা, রান্নাঘরের নোংরা পরিবেশ অ্যাথলেটদের জন্য এক প্রকার হুমকিই বটে। We are doing our best to increase the swimmer meals and quality of food because of if we don't have this quality, it's going to affect our program and our process as well. তবে সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিবেদিতা দাস শোনালেন আশার কথা। দ্রুতই পুলে নতুন পানির আশ্বাস দিয়েছেন, সেই সঙ্গে খাবার সংক্রান্ত অভিযোগেরও জবাব দিলেন তিনি। টেকনিক্যাল পার্সন আছে, সে হচ্ছে গিয়ে এই বিষয়টা দেখতেছে। আমাদের অ্যাকচুয়ালি যে পুরাতন ছিল সে ছিল না আর কি, মানে তার পরিবর্তে অন্য একজন দায়িত্বে ছিল। মূলত প্রবলেমটা এখানেই হয়তোবা হয়েছে আমরা ধারণা করছি। আমরা একটা মনিটরিং টিম করেছি এবং প্রতিদিনই আমাদের সেই মনিটরিং টিমে আমরা খাবারটাকে, সেই টিমে আমিও আছি, আমরা খাবারটাকে পর্যবেক্ষণ করছি। পানি গরমের ব্যবস্থা থেকেও অকার্যকর সুইমিং পুলে অস্বাস্থ্যকর পানি। এত কিছুর পরেও সবশেষ ক্যাম্পে ভেঙেছে 23 জাতীয় রেকর্ড। বিদেশি কোচ সাইদ ম্যাকডির দাবি উন্নতি আসছে সাঁতারুদের, তবে অস্বাস্থ্যকর পানি আর নিম্নমানের খাবার সাঁতারু আর পদকের মাঝে যে ব্যবধান গড়ে দিচ্ছে সেটাই এখন দুশ্চিন্তার কারণ। জুবায়ের আহমেদ, এখন ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবে না। নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের, সরকারকে আদেশ জারির প্রস্তাব, প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়নের উপায় জমা। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি, দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছে এলাকাবাসী। দক্ষতার অভাবে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বন্ধ হচ্ছে শ্রমিক ভিসা, কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা, এক রাতে নিহত 18 ফিলিস্তিনি, আহত 50। এবং অস্বাস্থ্যকর পুলের পানি, রান্নাঘরে খাবারে মাছি, মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সের নানা অসঙ্গতি, অনুশীলন ফেলে সাঁতারুদের ছুটি। আর এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.